সুপ্রিয় দর্শক সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বাংলা ভিশনের সরাসরি স্বাস্থ্য বিষয়ক আয়োজন মেডিনোভা ভালো থাকুন। আপনাদের সঙ্গে পুরো অনুষ্ঠান জুড়ে থাকছি আমি ডাক্তার মোনা তাহসিন। দর্শক, আমরা এই অনুষ্ঠানে বরাবরই বিভিন্ন স্বাস্থ্য বিষয়ক সমস্যা এবং সমসাময়িক যে স্বাস্থ্য সমস্যাগুলো আছে সেগুলো নিয়ে কথা বলার চেষ্টা করে থাকি আপনাদের নানা প্রশ্নের উত্তর দেবার তারই অংশ হিসেবে আজ আমরা কথা বলছি বয়স্কদের হাড়ের ক্ষয়জনিত সমস্যা, তার প্রতিরোধ ও কি কি আধুনিক চিকিৎসা আছে সেগুলো নিয়ে। এই বিষয়ে কথা বলবার জন্য আমাদের সঙ্গে রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। চলুন অনুষ্ঠানের শুরুতেই পরিচিত হয়ে নেওয়া যাক আমাদের আজকের অতিথির সাথে। আমাদের সঙ্গে আছেন অধ্যাপক ডাক্তার আবুল কালাম আজাদ, অর্থোপেডিক ও ট্রমা সার্জন, সাবেক ইউনিট প্রধান, নিটোর, ঢাকা। স্যার, আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। দর্শক, আপনারাও চাইলে আমাদের সঙ্গে পুরো অনুষ্ঠান জুড়েই আসলে যুক্ত হতে পারেন। আমাদেরকে ফোন করতে পারেন স্ক্রিনে দেখানো নাম্বারে। এছাড়াও যুক্ত হতে পারেন সামাজিক যোগাযোগ মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে। ফেসবুকে গিয়ে লগ ইন করুন www.facebook.com/banglavision। এখন মূল আলোচনায় ফিরব। স্যার, যেহেতু আজকে আমরা বয়স্কদের যে ক্ষয়জনিত সমস্যা, হাড়ের ক্ষয়জনিত সমস্যা, যেটিকে আমরা আসলে মেডিকেল টার্মে অস্টিও আর্থ্রাইটিস বলে থাকি, এই সমস্যাটি নিয়ে কথা বলবো। একটু জানাবেন স্যার, অস্টিও আর্থ্রাইটিস বলতে কি বোঝায় এবং এক্ষেত্রে কি হয়ে থাকে হাড়ে? জি, ধন্যবাদ। অস্টিও আর্থ্রাইটিস হলো একটু বার্ধক্যজনিত রোগ কমনলি, এবং এটা ইয়াং বয়সে হয়ে থাকে শুধুমাত্র ট্রমার ক্ষেত্রে। সাধারণত বার্ধক্যজনিত এই রোগে আমরা যে জয়েন্টের যে হাড্ডিগুলো থাকে বা হাড়গুলো থাকে, তার নরম অংশ যেটাকে আমরা কার্টিলেজ বা তরুণাস্থি বলে থাকি, সেই কার্টিলেজগুলা আস্তে আস্তে ক্রমান্বয়ে এটা ক্ষয় হইতে থাকে। ক্ষয় হইতে হতে আস্তে আস্তে সেখানে হাড্ডির ভিতরে স্পার বা ওস্টিওফাইট ফর্মেশন হয় এবং জয়েন্টের স্পেসটা আস্তে আস্তে ক্রমান্বয়ে কমতে থাকে। কমতে থাকলে পরে ব্যথা অনুভূত হয় এবং রুগীরা তখন নর্মাল লাইফ লিড করতে পারে না, জয়েন্ট মুভ করতে পারে না। এটাকে আমরা অস্টিও আর্থ্রাইটিস বলে থাকি। আচ্ছা, তো এটার কি আসলে কোনো বয়স সীমা আছে বা কোন বয়স থেকে এটি শুরু হয়? এটা আমরা বিশেষ করে পুরুষদের ক্ষেত্রে আমরা বলি যে 40 থেকে 60-70 এজ হয়ে থাকে, আর মহিলাদের ক্ষেত্রে পোস্ট মেনোপজাল কমন। আর ট্রমাজনিত কারণে হইলে যে কোনো এজে পোস্ট ট্রমাটিক হতে পারে। তো আমরা দেখি যে আসলে বয়স্কদের এই যে হাঁটুর ব্যথার যে সমস্যাগুলো, কিংবা তারা হাঁটতে চলতে পারেন না একটা সময়ের পরে, এটি তো দেখা যায়। এখন কি আসলে এর পেছনে কি কি কারণ থাকে, নারী এবং পুরুষ ভেদে, কিংবা কমন কোনো কারণ আছে কিনা? কমন কারণের মধ্যে হলো যেমন কারো যদি ভিটামিন, ক্যালসিয়াম, ভিটামিন ডি এর ঘাটতি থাকে, কারোর কোনো প্রফেশনাল বা কাজকর্ম ক্ষেত্রে যদি ওভার অ্যাক্টিভিটিস করে, যাদের ওজন খুব বেশি হয়, হ্যাঁ, যাদের ডায়াবেটিস থাকে, হ্যাঁ, যারা কার্বোহাইড্রেট বেশি নেয়, ফ্যাটি মিল যারা বেশি নেয়, হ্যাঁ, তারপরে ওভার অ্যাক্টিভিটিস, হঠাৎ করে আনঅ্যাকাস্টম এক্সারসাইজ যেটাকে বলে, যেটা কোনোদিন করা নেই হঠাৎ করে করলো, এরকম কোনো কাজ যদি করে তাহলে তাদের ক্ষেত্রে বেশি হয়ে থাকে। আর মহিলাদের ক্ষেত্রে পোস্ট মেনোপজালি যে হরমোন জনিত কারণে, অর্থাৎ ঋতু বন্ধ হওয়ার পরে, ঋতু বন্ধ হওয়ার পরে, মাসিক বন্ধ হওয়ার পরে এই রোগটা ক্রমান্বয়ে বাড়তে থাকে। অর্থাৎ এর সাথে হরমোনের একটি আসলে সংযোগ আছে। তো সেটি আসলে কি ধরনের, যদি একটু আমাদের দর্শকদের জানাতেন? সেই হরমোনগুলো হলো মহিলাদের জন্য ইস্ট্রোজেন, প্রজেস্টেরন, পুরুষদের জন্য টেস্টোস্টেরন বা গ্রোথ হরমোন। এগুলা ক্রমান্বয়ে কমতে থাকে। যখনই কমতে থাকে তখন এই ক্ষয় রোগটা বাড়তে থাকে। আচ্ছা, তো ক্ষয় রোগের সমস্যা তো আসলে অনেকেরই হয়ে থাকে। তো এটি অনেকের আমরা শুনতে পাই ঘাড়ে হয়েছে, কারো পিঠের হয় শিরদাঁড়া যেটি, কিংবা হাঁটু, পায়ের গোড়ালি। তো একটু এই জয়েন্ট ভেদে জানাবেন যে কোথায় সবচাইতে বেশি হয় এবং কোথায় অস্টিওআর্থ্রাইটিসের? অস্টিওআর্থ্রাইটিস সবচেয়ে বড় জয়েন্ট যেটা আমাদের হলো নি। হ্যাঁ, নিতে আমাদের দেশে সবচেয়ে কমন, আর ওয়েস্টার্ন কান্ট্রিতে অনেক সময় হিপে কমন থাকে। আর আমরা যেটা পাচ্ছি এখন হলো স্পাইনে, সার্ভাইকাল স্পাইন, লাম্বার স্পাইনে সবচেয়ে বেশি। এছাড়াও অন্যান্য আনকমন জয়েন্ট যেমন শোল্ডার জয়েন্ট, হ্যাঁ, অ্যাক্রোমিওক্লাভিকুলার জয়েন্ট, হ্যাঁ, হ্যান্ড জয়েন্টস যেগুলা, হ্যাঁ, এই জয়েন্টেও অস্টিওআর্থ্রাইটিস হয়ে থাকে। আচ্ছা, তো ক্ষয় রোগ বলতে আসলে কি বোঝায়? আমরা তো অ্যাজ এ হোল যে কোনো ধরনের ব্যথাকেই হয়তো রোগীরা ক্ষয় রোগ মনে করেন। তো এই ক্ষয় রোগ
কিংবা এক্ষেত্রে অস্টিও আর্থ্রাইটিস আছে এবং অস্টিওপরোসিস নামে একটি রোগ আছে, তো osteoporosis দুটির মধ্যে গুলিয়ে ফেলেন অনেকেই। জি জি, থ্যাংক ইউ। অস্টিওপোরোসিস হলো যে বোনের যে ডেনসিটি বা এটা যে স্ট্রাকচার ঘনত্ব, এটা গ্রাজুয়ালি কমতে থাকে, ডিটেরিওরেট করতে থাকে। হ্যাঁ, এটাকে অস্টিওপোরোসিস, অস্টিওপেনিয়া, অস্টিওপোরোসিস বা সিভিয়ার অস্টিওপোরোসিস আমরা বলে থাকি। আর যেটা ক্ষয়, যেটা সেটা হলো ওভার ইউজ, বললাম যে যে আপনার অতিরিক্ত ওজন বহনকারী কোনো কাজ যদি কেউ করে, মার্স পিটি প্যারোড যারা করে, প্রফেশনালি যারা করে এই ধরনের হার্ড ওয়ার্ক যারা করে, তাদের ক্ষেত্রে গ্রাজুয়ালি এই যে হাড়টা ক্ষয় হতে থাকে। ক্ষয় হইতে 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 এমন পর্যায়ে জায়গায় এটা গ্রেড 1, 2, 3, 4 একদম সিভিয়ার স্টেজে চলে যায়। তখন পেশেন্টের নর্মাল লাইফ লিড করতে পারে না। সে নর্মাল লাইফ যদি সে না করতে পারে, তখন তো সে পঙ্গুত্ব বরণ করে। পুরোপুরি পঙ্গুত্ব না হলেও অন্তত তার কাজে হ্যাম্পার হচ্ছে। অনেক পুয়ার পিপল আছে যারা প্রপারলি হাঁটা চলাফেরা কাজকর্ম মেনটেন করতে না পারে, তাদের লাইফটাই তো কঠিন হয়ে যায়। আচ্ছা স্যার, এই যে ক্লিনিক্যাল ফিচারগুলো আপনি বললেন যে আসলে ডে টু ডে লাইফে একজন মানুষ বুঝতে পারবেন যে আসলে তার হাঁটুতে ব্যথা কিংবা কোনো জয়েন্টে যদি পেইন থাকে, স্টিফ হয়ে যায়, শক্ত হয়ে যায়, তো এই যে দেখে বোঝার ছাড়াও আর কোনো কি আসলে উপায় আছে কিনা? আপনি দেখে তো আমরা তো দেখেই ডায়াগনোসিস করি, তারপরে কিছু পরীক্ষা করি টু এক্সক্লুড আদার ডিজিজ, মানে অন্য কোনো রোগ আছে কিনা বা অন্য কোনো রোগের কারণে হলো কিনা ওইটাকে ডিটেক্ট করা, আর এটাকে ডায়াগনোসিস কনফার্ম করা যে আমরা যেটা দেখলাম ক্লিনিক্যালি সেটাকে আমরা কনফার্ম করি। যে সাধারণত নর্মালি যে এক্সরেটা কমনলি করা হয়, এটা আমরা এক্সরে করি, প্লেন এক্সরে। প্লেন এক্সরে করলে আমরা বুঝতে পারি যে এখানে ক্ষয় মোটামুটি কতটুকু আছে, এটা দিয়ে আমরা প্রথম একটা ডায়াগনোসিস করি। তারপরে তাছাড়া যদি ওই যে অন্য রোগ আছে কিনা ওইটা ডিটেক্ট করার জন্য আমরা রিমাটোলজিক্যাল টেস্ট যেটাকে বলে, বাতজনিত রোগ, ওইগুলো আমরা টেস্ট করে থাকি। হ্যাঁ, ব্লাডের টেস্ট আছে। তারপরে আমরা অনেক সময় আর্থোস্কোপি নামে একটা যন্ত্র আছে, ওইটা দিয়ে আমরা পরীক্ষা করি জয়েন্টের ভিতরে কতটুকু ক্ষয় হলো, ক্যাপসুলে এফেক্ট করলো কিনা, কার্টিলেজ কতটুকু ডিস্ট্রাকশন হলো, এটা আমরা নির্ণয় করে থাকি। হ্যাঁ, তাছাড়াও আমরা এই এমআরআই করতে পারি, মডার্ন ট্রিটমেন্ট এমআরআই, সিটি স্ক্যান আমরা এটা করে থাকতে পারি। তারপরে তার অস্টিওপোরোসিস আছে কিনা সেটা বিএমডির মাধ্যমে করে থাকি, ভিটামিন, ক্যালসিয়াম, ভিটামিন ডি লেভেল থেকে থাকি। এই এরকম অনেক পরীক্ষা আছে, পরীক্ষার মাধ্যমে আমরা এটা মানে ডায়াগনোসিস তো মোটামুটি কনফার্ম, কিন্তু তারপরে আমরা এটাকে আরও কনফার্ম করে যে পেশেন্টের মেন্টাল স্যাটিসফ্যাকশন আছে, তারপরে চিকিৎসার ক্ষেত্রে আমরা কোন স্টেজে কোন চিকিৎসা দেব, এটার জন্য আমরা পরীক্ষা করে থাকি। একেবারে চমৎকার বলেছেন স্যার। আপনি বলছিলেন যে অনেক সময় জয়েন্টের এই সমস্যাগুলো আসলে মারাত্মক আকার ধারণ করে পঙ্গুত্ব পর্যন্ত অনেকে বরণ করে থাকেন, তো অস্টিও আর্থ্রাইটিসের ক্ষেত্রে কি এই ধরনের কোনো কনসিকুয়েন্সেস বা কমপ্লিকেশন হয় কিনা? জি, কমপ্লিকেশন তো হয়, যেটা বললাম যে কমপ্লিট পঙ্গুত্ব বরণ করে না সাধারণত, যদি সে আর্লি ডায়াগনোসিস, ট্রিটমেন্ট, এক্সারসাইজ এগুলো করে, হ্যাঁ, পেশেন্ট আগে ডাক্তার দেখান, ফলো আপে থাকেন, তাহলে হয়তো এরকম কমপ্লিট যেটা পঙ্গুত্ব যেটাকে বলে, যে পুরোপুরি ডিজেবল যাকে বলে, ওটা হয় না সাধারণত অস্টিওআর্থ্রাইটিসে। আচ্ছা, একেবারেই। তো ট্রিটমেন্টের তো আসলে অনেকগুলো ধাপ থাকে এবং আমরা আসলে লাইফস্টাইল বা জীবনধারার যে নিয়মাবলী সেগুলোকে আসলে প্রথমে ফোকাস করে থাকি এবং আমরা জানি প্রতিরোধ কিন্তু আসলে আমরা সবচাইতে বেশি ইম্পর্টেন্স দিয়ে থাকি। তো এই প্রতিরোধ কি আসলে করা সম্ভব এক্ষেত্রে? অবশ্যই প্রতিরোধ করা সম্ভব। আমরা যদি মানে ভেরি বিগিনিং থেকে, ভেরি আর্লি স্টেজ থেকে আমরা যদি রোগটা নির্ণয় করতে পারি, হ্যাঁ, পেশেন্টরা যদি ডাক্তারের সাথে যোগাযোগ করেন, তাহলে আমরা এটা প্রতিরোধ করতে পারি। এখন প্রতিরোধের মধ্যে যে যে কারণগুলো আছে ওইটাকে চিহ্নিত করে, যে তার লাইফস্টাইল, তার ওজন কমানো, হ্যাঁ, তারপরে সঠিক সময়ে তাকে প্রপার ডায়েট নিতে হবে, তারপরে ক্যালসিয়াম, ভিটামিন ডি নিতে হবে। যেমন অনেকে হিস্টেরেক্টমি করার পরে অস্টিওআর্থ্রাইটিস হয়, তার হরমোনজনিত ফেলা, সেটা যদি সে ঘাটতি পূরণ করে আগের থেকে ওষুধ খেতে থাকে, তাহলে এগুলো আমরা নিবারণ করতে পারি বা প্রতিরোধ করতে পারি। তো প্রতিকারের আসলে কি কি ধাপ আছে এক্ষেত্রে, বা ট্রিটমেন্টের অপশন যদি আমি জানতে চাই? হ্যাঁ, ট্রিটমেন্ট অপশন নির্ভর করে কোন স্টেজে রোগী আমাদের কাছে প্রেজেন্ট করলো। যদি ভেরি আর্লি স্টেজে করে আমরা শুধু এক্সারসাইজ, হ্যাঁ, যেমন ট্রেডমিল, ওয়াকিং, হ্যাঁ, সুইমিং, হ্যাঁ, সাইক্লিং,
এই ধরনের এক্সারসাইজ সে করলো। তারপরে ভারী কাজ যদি করে থাকে সে, যেমন কোনো কোনো এই যে ড্রাইভার, সে যদি সারাদিন এই 24 আওয়ার্সে গাড়ি চালায়, তাহলে তার জন্য এই যে অস্টিওআর্থ্রাইটিস নি জয়েন্টে মেইনলি এফেক্ট করে। তো সেই ক্ষেত্রে সে যদি এটাকে কম কম করে হ্যাঁ, এবং এক্সারসাইজগুলো করে প্রপার, হ্যাঁ, তারপরে গরম সেক দেয়, থেরাপি করে, থেরাপিদের হেল্প নেয়, তাহলে সে তার এইটা থেকে প্রতিরোধ করলো। তার যদি ওভার ওয়েট হয়ে থাকে, তাহলে ওয়েটটা সে যদি মিনিমাইজ করে, সে কার্বোহাইড্রেট ডায়েট, ভাত কম খাইলো, চর্বি জাতীয় রেড মিট কম খেলো, তাইলে তার সেটাকে ওই ওভার ওয়েট থেকে সে প্রতিরোধ করতে পারতে, তাহলে আলটিমেটলি তার অস্টিওআর্থ্রাইটিস কম হবে, অথবা হলেও সেটা সে নর্মাল লাইফ লিড করতে পারবে। আচ্ছা, চমৎকার অনেকগুলো আসলে মাধ্যম বলেছেন। তো আমরা জানি যে অর্থোপেডিক্স আসলে সার্জারির সাথে সম্পর্কযুক্ত একটি সাবজেক্ট। তো এই যে হাড় বা হাড়ের সমস্যা বা হাড়ের ক্ষয়রোগ, এক্ষেত্রে কি অপারেশন বা অস্ত্রোপচার পর্যন্ত যাওয়ার কোনো প্রয়োজনীয়তা কখনো দেখা জি, যায় কিনা? প্রয়োজন আছে। যখন এটা আমরা স্টেজ 4 বা সিভিয়ার আকার ধারণ করে, যে পেশেন্ট শুয়ে থাকলেও ব্যথা, এই নি ব্যান্ড করলে বা এক্সটেনশন করলেও ব্যথা, বা হাঁটতে পারে না, তা বাথরুম ইউজ করতে পারে না, হ্যাঁ, এরকম যদি হয়, নামাজ পড়তে পারে না, এই যদি পর্যায়ে হয়ে যায়, এরকম অবস্থা হয়ে যায় যে ওষুধে আর কোনো কাজ করতেছে না, সেই ক্ষেত্রে আমরা মডার্ন ট্রিটমেন্ট হলো জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জারি, যেটাতে কোনো ব্যথা থাকে না, আচ্ছা, কোনো ব্যথাই থাকবে না, পেশেন্ট নর্মাল লাইফ লিড করে যেতে পারবে যতদিন বাঁচে। এটাকে বলে টোটাল জয়েন্ট রিপ্লেসমেন্ট আর্থ্রোপ্লাস্টি। আচ্ছা। তো এই যে আর্থ্রোস্কোপি, আর্থ্রোপ্লাস্টি, এই ধরনের শব্দগুলো কিন্তু আগে আমরা খুব একটা শুনতাম না। এই যে মডার্নাইজেশন অফ ট্রিটমেন্ট, তার মধ্যে হয়তো এগুলো সংযুক্তি ঘটেছে। তো এগুলো যদি একটু বুঝিয়ে বলতেন যে কি ধরনের পদ্ধতি এবং কিভাবে করা হয়। হ্যাঁ, যে আর্থ্রোস্কোপি হলো অ্যাকচুয়ালি ডায়াগনস্টিক এবং ট্রিটমেন্ট কিউর পারপাসও আমরা আর্থ্রোস্কোপি করে থাকি। যেমন আর্থ্রোস্কোপি করে আমরা ওই যে লুজ বডি হয় জয়েন্টের ভিতরে, অস্টিওআর্থ্রাইটিক যে স্পারগুলো হয়, লুজ বডিজ বা ক্যালসিফাইড ম্যাটেরিয়ালস, ওগুলো আমরা ক্লিয়ার করে থাকি। আর এটা হলো ডায়াগনস্টিক, সেটা একটা যন্ত্র, এমন যন্ত্রের মাধ্যমে মানে না কেটে শুধু ছিদ্র করে, ছোট ছিদ্র করে পেশেন্টের অবশ করে, পায়ের পুরো নিচের অংশটা অবশ করে ওই যন্ত্র ঢুকিয়ে ওটার ভিতর থেকে আমরা পরীক্ষা করে দেখতে পাই যে কী কী ক্ষতি হয়েছে, তার কার্টিলেজ কতটুকু ড্যামেজ হয়েছে, তার এই যে সাইনোভিয়াল ক্যাপসুল কতটুকু ড্যামেজ হয়েছে, বা লুজ বডি যেটা মুভমেন্টে হ্যাম্পার করে, ওইগুলো আমরা যেটাকে বলে যে সার্জিক্যাল ক্লিয়ারেন্স অপারেশন, ওইটা আর্থ্রোস্কোপির মধ্যে কম করা যায়। হ্যাঁ, আর যেটা হলো টোটাল হিপ আর টোটাল জয়েন্ট আর্থ্রোপ্লাস্টি, সেখানে বোন, সিমেন্ট, হ্যাঁ, বা ক্যাপ দিয়ে, হ্যাঁ, একদম জয়েন্টের যেগুলো ডিজিজ পোর্শন, যেগুলো ড্যামেজ হয়ে গেছে টোটালি, ওগুলো সরিয়ে আমরা ওখানে রিপ্লেস করে দিই। রিপ্লেস করে দিলে তার তখন আর ব্যথা থাকে না, কিন্তু চলাফেরা কিছুটা অসুবিধা হলেও সে নর্মাল লাইফ লিড করতে পারে। আচ্ছা, তো কিছু চিকিৎসার অংশ হিসেবে আপনি বলছিলেন যে আসলে ক্যালসিয়াম এবং ভিটামিন ডি, এগুলো তো আমাদের হাড়ের গঠনের জন্য বা নর্মাল ফাংশনের জন্য অনেক প্রয়োজনীয়। তো অনেকেই আসলে সাপ্লিমেন্ট হিসেবে যত্রতত্র ব্যবহার করছেন কিংবা চিকিৎসকের পরামর্শ ছাড়াই। তো এক্ষেত্রে কি কোনো অসুবিধা হতে পারে? হ্যাঁ, অনেকদিন খাইলে, অনেকদিন যদি খায় সে, ডাক্তারের পরামর্শ ছাড়া যদি খায়, তাইলে তার যাদের ডায়াবেটিস তাদের জন্য কোনো প্রবলেম হতে পারে। তারপরে গ্যাস্ট্রিক ইরিটেশন অনেক সময় হয়ে থাকে, যেটা বলে তার বাওয়েল ইরেগুলারিটিস হয়ে থাকে। কাজে সেটা একটা লিমিটেশন, টাইম লিমিট আছে, যখন 3 মাসের বেশি না খাওয়াই ভালো। খাইলে পরে যেমন ব্র্যান্ড চেঞ্জ করে খেতে হবে। হ্যাঁ, আচ্ছা, অর্থাৎ এক্ষেত্রে যত্রতত্র সাপ্লিমেন্ট ব্যবহার না করাই ভালো, এক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে প্রয়োজন। তো বয়স্কদের আমরা দেখি হাঁটা চলায় অনেক ধরনের অসুবিধা হয় যারা বয়োবৃদ্ধ আছেন। তো অস্টিওআর্থ্রাইটিস তো আসলে তার মধ্যে আরো বেশি কঠিন করে ফেলে অনেক সময়, এবং আমরা জানি চিকিৎসকরা আমরা হাঁটা চলা, ব্যায়াম এর প্রতি অনেক বেশি এমফাসাইজ করে থাকি। তো স্যার একটু জানাবেন, এই যে হাঁটতে অসুবিধা হয় সেটি কেন? অর্থোপেডিতে হয় যে একটা হলো যে জয়েন্টের যে কার্টিলেজ আছে বা তরুণ আস্তি বা নরম হাড্ডিটা, যেটা যে টোটালি ডিস্ট্রাকশন হয়ে গেলে এখানে আলগা হাড্ডি তৈরি হয়। আলগা হাড্ডি, সেটাকে আইদার লুজ বডি বা স্পার বলি বা অস্টিওফাইট ফর্মেশন বলি। দিস অস্টিওফাইট
আপনার এই যে জয়েন্টের স্পেসটাকে কমাই দেয়, সো মুভমেন্ট করতে গেলেই তখন কার্টিলেজটা ইরোডেড থাকে, ইরোডেড মানে ঘা থাকে, সেখানে তখন হাড্ডি যখন ঘর্ষণ হয়, ফ্রিকশন হয়, তখন ব্যথা হয়। তাহলে একটা হলো ব্যথা, তার অসুবিধা একটা হলো ব্যথার জন্য সে হাঁটে না, হ্যাঁ। আর একটা হলো যে তার কি জানি বলবো, জয়েন্টের যে স্ট্রেংথ এটা কমে যায়, নার্ভের সেন্সিটিভিটি কমে যায়, যার জন্য আপনার সে পড়ে যায়, অনেক সময় পড়ে যায়, ফল ডাউন হয়ে যায়, ব্যথা পেতে পারে, এরকম হতে পারে। তারপরে জয়েন্টে পানি জমে, পানি জমলে পানি জমার জন্য নর্মাল যে পানি থাকে 1.5 ml কোনো জয়েন্টে, সেখানে দেখা গেলো যে তার 100 ml এতটুকু পর্যন্ত জয়েন্ট ফ্লুইড হয়। এই ফ্লুইডে তার জয়েন্ট মুভমেন্টকে প্রবলেম করে, বাধাগ্রস্ত করে, তাহলে সে তখন হাঁটতে পারে না। এই সমস্ত কারণে তার ব্যথা হয়। আর একটা হলো সাইনোভাইটিস। সাইনোভাইটিস মানে যে সাইনোভিয়াল যে মেমব্রেন থাকে জয়েন্টের ভিতরের হাড্ডির উপরের যে পর্দাটা, সেই পর্দাটা ইনফ্লামেশন হয়ে যায়, ওখান থেকে পানি তৈরি হতে থাকে। পানি তৈরি হলে পানি হবে আর ব্যথা হবে, বাড়বে, ব্যথা হবে, এই ধরনের প্রবলেম হলে তখন সে, অর্থাৎ ভিশিয়াস সাইকেলের মতো হতেই থাকে আসলে। তো জয়েন্টের সমস্যা তো আসলে যদি কোনো স্পেসিফিক জয়েন্টে হয়, আমরা প্রায় দেখি যে একটি জয়েন্টে ধরেছে, বা যদি পলি আর্থ্রাইটিস হয় একাধিক জয়েন্টে হতে পারে। তো অস্টিও আর্থ্রাইটিসের ক্ষেত্রে এটি কি রকম? এটি কি একটা হাঁটুতে বা একটা জয়েন্টে এফেক্ট করে, নাকি একাধিক হতে পারে? না, একাধিক জয়েন্টও হইতে পারে। কমনলি সিঙ্গেল জয়েন্ট এফেক্ট করে, কিন্তু একাধিক জয়েন্টও হইতে পারে। এটা একটা ভিসিয়াস সাইকেলের মতো। যখন আপনি একটা কারোর পাও ছোটোর জন্য যদি অস্টিওআর্থ্রাইটিস হয়, তাইলে এটা আলটিমেটলি এফেক্ট করবে তার স্পাইনে, করবে সার্ভাইকাল স্পাইন, লাম্বার স্পাইন, হিপ জয়েন্টগুলোতে এফেক্ট করবে, হ্যাঁ। তারপরে নি জয়েন্টে এফেক্ট করবে, সব জয়েন্টে তার এফেক্ট করে। পেশেন্ট একদিকে টিল করে থাকে, তাইলে তার বা একদিকে ভর দিয়ে সে হাঁটে, তাহলে অন্য জয়েন্টগুলোও তো বেশি লোড পড়ে, তো সেখানে অন্য জয়েন্টগুলো এফেক্ট করতে পারবে। কমনলি সিঙ্গেল জয়েন্টে এফেক্ট করে। সিঙ্গেল জয়েন্ট এফেক্ট করে মানে বড় জয়েন্টের মধ্যে। ছোটো ছোটো জয়েন্টে ওল্ড এজে যার এই জেনেটিক্যালি কোনো প্রবলেম আছে, তার সব জয়েন্টে এফেক্ট করতে পারে। আচ্ছা, চমৎকার বলছেন স্যার। আমরা জানি যে কোনো চিকিৎসার প্রথম ধাপেই কিন্তু আসলে লাইফস্টাইল এবং তার মধ্যে খাদ্যাভ্যাস চলে আসে। তো এই যে খাদ্যাভ্যাস বা ডায়েট, এটি কি কোনো ক্ষেত্রে আসলে অস্টিও আর্থ্রাইটিসে উপকারিতা নিয়ে আসতে পারে কিনা, বা কোন কোন খাদ্য আসলে আমাদের গ্রহণ করা উচিত টু প্রিভেন্ট দ্য অস্টিও আর্থ্রাইটিস? যে খাদ্যগুলোতে আমরা ভিটামিন ডি এবং ক্যালসিয়াম পাওয়া যায়, সেই খাদ্যগুলো আমরা বেশি করে খাবো, অ্যাডভাইস করবো খেতে। যেমন গুড়া মাছ, মলা ডালা, কাসকি মাছ, আমাদের দেশে যে সমস্ত দেশি মাছ পাওয়া যায় সেগুলো, যেমন চিংড়ি মাছ ছাড়া এই মাছগুলা, এবং মাছের যে তৈল বলে, যে কড লিভার অয়েল, অলিভ অয়েল, হ্যাঁ, ফিশ লিভার অয়েল, এই ধরনের। আর ফল আছে কিছু, যেমন বেরি, অল টাইপস অফ বেরি, স্ট্রবেরি, তারপরে ব্ল্যাকবেরি, রেসবেরি, যত ধরনের আছে, এই ধরনের ফলগুলা অস্টিওআর্থ্রাইটিসকে অনেকটা উপকার হয়। তারপরে ভিটামিন ডি এবং ক্যালসিয়াম কন্টেনিং ডায়েটের মধ্যে আরও আছে, যেমন পনির, হ্যাঁ, ডিম, দুধ, হ্যাঁ, এগুলো আছে। আচ্ছা, তো ব্যথা কিংবা এই ধরনের জয়েন্টের সমস্যায় প্রায়শই হয়তো আমরা ডেইলি লাইফস্টাইলে পরিবারে দেখি যে হট কম্প্রেশন কিংবা কোল্ড কম্প্রেশন, অর্থাৎ ঠান্ডা কিংবা গরম দিয়ে চাপ দিয়ে ধরে রাখার একটি প্রবণতা আমাদের আছে, এবং এক্ষেত্রে ব্যথা হয়তো অনেক ক্ষেত্রে একটু উপশম হয় এবং রোগী আরাম বোধ করেন। তো এক্ষেত্রে আপনাদের কি আসলে উপদেশ বা অ্যাডভাইস থাকে? আমরা সাধারণত অস্টিওআর্থ্রাইটিস ক্রনিক ডিজিজ, অথবা আমরা অ্যাডভাইস করি যে হট কম্প্রেশনটা দিলেই তার সার্কুলেশনটা বাড়বে, তার ব্যথা অনেকটা উপশম হবে। আচ্ছা, বিশেষ করে মর্নিং শিফটে যখন হয় তখন। আচ্ছা, চমৎকার বলেছেন। অর্থাৎ এক্ষেত্রে ক্ষতি বা ওইরকম কোনো কিছু কি কখনো হতে দেখেছেন? অত্যধিক টু মাচ হিট যদি অ্যাপ্লাই করা হয়, সেখানে চামড়ার অনেক সময় বার্ন হতে পারে, ডিসকালারেশন হয়ে যেতে পারে, সেগুলো হয়। আচ্ছা, তো এই যে জয়েন্টের ব্যথা কিংবা শরীর ব্যথা, এই যে ব্যথার একটি উপশম হিসেবে বা ট্রিটমেন্টের অংশ হিসেবে ফিজিওথেরাপির একটি বড় ভূমিকা আসলে আছে। তো এই যে ফিজিওথেরাপির ভূমিকা, অনেকেই আসলে এটির ওপর ওইভাবে বিশ্বাস আনতে পারেন না, কিংবা ভাবেন যে এটি টেম্পোরারি, পার্মানেন্ট কোনো সলিউশন না। তো ফিজিওথেরাপির কোনো রোল আছে? টেম্পোরারি হলো তো এটা অনেক সময় যে একুট পেইনটাকে দূর করে, সেই ফিজিওথেরাপি আমরা অ্যাডভাইস করে থাকি। ফিজিওথেরাপির মধ্যে একটা হলো এক্সারসাইজ, হ্যাঁ, হাঁটুর এক্সারসাইজ, তারপরে শর্ট ওয়েভ ডায়াথার্মি, আলট্রাসোনোথেরাপি, ইনফ্রারেড রেডিয়েশন, হ্যাঁ,
এই ধরনের থেরাপিগুলো আমরা দেই। অনেক সময় যে ট্র্যাকশন দেয়, হ্যাঁ, দিলে পরে অস্টিওআর্থ্রাইটিস পেইনটা রিলিভ হয় অ্যাটলিস্ট এই জন্য। আর এক্সারসাইজে তো রিলিভ হয়ই। আর অনেক সময় কোল্ড থেরাপিও বলে কেউ। কোল্ড থেরাপিটা আমরা অনেক সময় যারা এটা দিয়ে উপকার পায় তারাই দিতে পারে, কারণ কোল্ড দিলে ভেসাস কনস্ট্রিকশন হয়ে যায়। কনস্ট্রিকশন হইলে অনেক সময় ব্যথা বাড়তে পারে। কিন্তু কারোর যদি দিলে, অনেকে বলে আইসা আমাদের কাছে বলে যে আমার কোল্ড ঠান্ডা দিলে ভালো লাগে, তখন তাকে আসলে তাকে সেটা আমরা ওইভাবে বলে যাবো। একেবারে চমৎকার স্যার, আমরা অনেক সুন্দর আসলে আলোচনা করছি। এর মধ্যে একজন দর্শক আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, তার ফোনটি নিয়ে আসবো। দর্শক, আপনার নাম বলে আপনার প্রশ্নটি করবেন। জি দর্শক। হ্যালো। জি, শুনতে পাচ্ছি। আপনি আপনার টেলিভিশনের ভলিউমটি কমিয়ে দয়া করে কথা বলুন। জি। আমার রিউমেটিক ফিভার হয়েছিল আর মানে ছোটবেলা। আচ্ছা, আপনার বয়স কত? এখন বয়স 50। আচ্ছা, এখন কি অসুবিধা? এখন মানে খুব জয়েন্টে খুব ব্যথা করে, মানে রাতে খুব প্রত্যেক জয়েন্টে মানে খুব প্রচন্ড ব্যথা। আচ্ছা স্যার, আপনার কোনো প্রশ্ন আছে? জি, রিউমেটিক ফিভার হইছে, আপনি কি এখন আমি কি করতে পারি? রিউমেটিক ফিভারের জন্য আগের যে চিকিৎসা ছিল ছোট সময় বাত জ্বরের, ওটা কি আপনি নিয়েছেন? হ্যাঁ, 14 বছর ইনজেকশন নিয়েছি, 21 দিন পর পর পেনিসিলিন 12 লাখ। আচ্ছা, এখন আপনার শরীরের যে এসও টাইটার বাত জ্বরের, ওইটা কি নরমাল আছে? হ্যাঁ, পরীক্ষা তো করি যে যেগুলা নরমাল। না না, এসও টাইটার যেটা, এটা কি 200 এর নিচে আছে আপনার? এসও টাইটার যেটাকে বলে যে বাত জ্বরের টেস্ট, হ্যাঁ 200। এটা কত আছে আপনার? হ্যাঁ, পরীক্ষা করছিলাম 200 বলছে 200। হ্যাঁ, তাহলে এখন নরমাল এসে গেছে, কিন্তু আপনার জয়েন্টের যে প্রবলেম রয়ে গেছে। জি, আমাদের সঙ্গে যুক্ত থাকুন, আমরা উত্তরটি নিয়ে আসবো স্যার। জয়েন্টের যে প্রবলেম হয়েছে, যে জয়েন্টের যে এখন ক্ষয়, অস্টিওআর্থ্রাইটিস যে চেঞ্জ হয়েছে, জয়েন্টের যে চেঞ্জ, এটার জন্য আপনার চিকিৎসা নিতে হবে তার ব্যথার তীব্রতা অনুযায়ী, কোন গ্রেডে আছে, কোন স্টেজে আছে। পাশাপাশি তাকে রিউমেটিক ফিভারের ওষুধও খাইতে হবে। হ্যাঁ, সেটাকে আমরা বাতজনিত ওষুধের রোগ, পেনিসিলিন ট্যাবলেট বা ইনজেকশন, ওইটাও নেওয়া লাগতে পারে যদি না এটা খুব একুট আকার ধারণ করে। একুট হইলে নিতেই হবে ওইটা। বাত জ্বরটা নিতে হবে তাকে। টনসিল থেকে তো এটার উৎপত্তি হয়, তার জন্য রাত্রে গরম পানি লবণে গড়গড় করতে হবে, রেগুলার দাঁত ব্রাশ করে রাত্রে বিশেষ করে। আর হলো তার যে জয়েন্টে এফেক্ট করছে সেই জয়েন্টের চিকিৎসাটা করতে হবে ভালো করে। আচ্ছা, উনি একজন নিকটবর্তী অর্থোপেডিক সার্জনের সাথে শরণাপন্ন হইতে পারেন যে ওইটার প্রপার অ্যাডভাইসের জন্য, কারণ ওইটার অবস্থা কি এখন প্রপার ইভালুয়েশন এক্ষেত্রে দরকার যে আসলে কি অবস্থায় আছে এখন। জি স্যার, অনেক ধন্যবাদ স্যার। আমরা আলোচনায় ফিরবো এবং আরো অনেক কিছু জানবার আছে, তার আগে একটি ছোট্ট বিরতি নিয়ে আসবো। প্রিয় দর্শক, দেখছেন মেডিনোভা ভালো থাকুন। এই পর্যায়ে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। ফিরে এলাম বিরতির পর। অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ সঙ্গে যুক্ত থাকবার জন্য। স্যার, বিরতিতে যাবার আগে আমরা আসলে আলোচনা করছিলাম কোন ধরনের খাদ্য গ্রহণ করা প্রয়োজন কিংবা জীবনধারা কেমন হওয়া উচিত। এখন একটু জানাবেন যে আপনি এই যে অস্টিওআর্থ্রাইটিসের ব্যথা বা সিমটমস, তার মধ্যে আপনি বলছিলেন যে আসলে সকালবেলা ঘুম থেকে ওঠার পরে রোগীরা অনেক সময় কমপ্লেইন করে যে জয়েন্টগুলো একদম শক্ত হয়ে থাকে। তো এবং ধীরে ধীরে আসলে দিন বাড়ার সাথে সাথে অনেক সময় কমে আসে, কিংবা কারো ক্ষেত্রে কাজ করলে আরো বেড়ে যায়। এই যে ডিফারেন্সগুলো, এগুলো আসলে কি ইন্ডিকেট করে এবং এক্ষেত্রে কি করণীয় আছে? না, এটা ইন্ডিকেট করে যে রাতে পেশেন্ট যখন ঘুমিয়ে থাকে, ঘুমিয়ে থাকার পরে আমাদের জয়েন্টগুলো রিল্যাক্স থাকে, রিল্যাক্স একদম রিল্যাক্স হলে পরে জয়েন্টের যে এন্ডগুলো আছে, দুইটা জয়েন্ট, দুইটা হাড্ডি বা তিনটে হাড্ডিগুলো কাছাকাছি থাকলে ফ্রিকশানে, আমরা তো ইনভলন্টারি মুভমেন্ট করি, জয়েন্ট এদিকে পাশে ওপাশে ঘুরি, তখন জয়েন্টের ব্যথাটা বাড়ে। হ্যাঁ, তখন ব্যথাটা বাড়ে এবং সেটা যখন আমরা দিনের বেলা আস্তে আস্তে মুভমেন্ট করি, তখন এটা আস্তে আস্তে গ্রাজুয়ালি কমতে থাকে মুভমেন্টের সাথে সাথে। সেই স্টিফনেসটা সেই জন্য মর্নিংয়ে বেশি থাকে, আর দিনের বেলা অ্যাক্টিভিটিসের সাথে সাথে আস্তে আস্তে কমতে থাকে। তো সেই স্টিফনেসটাকে আমরা কমাইতে পারি, যেমন ধরেন আপনার হট কম্প্রেশন,
তারপরে ওই মর্নিংয়ে আমরা ওর তো একটু ওষুধ নিলাম, নন ইনফ্ল্যামেটরি ড্রাগ যেটাকে স্টেরয়েড বলে, হ্যাঁ, এগুলো নিতে পারি। তারপরে এই ব্যথা কমলে পরে হট কম্প্রেশন দিয়ে আস্তে আস্তে আমরা মুভমেন্ট করব। আর যখন স্টিফনেস বেশি হবে তখন আমরা সাপোর্ট দিতে পারি জয়েন্টে, আচ্ছা বা ওয়াকিং এইড, কোনো কিছু স্টিক, বেল্ট, এগুলো নিয়ে আমরা চলাফেরা করতে পারি। তো একটু আগে স্যার আপনার সাথে কথা হচ্ছিল যে জয়েন্টের এই ব্যথায় ইনজেকশনের রোল বা এই ইনজেক্টেবল ট্রিটমেন্টের রোল নিয়ে আমরা কথা বলছিলাম, এবং সেক্ষেত্রে আপনি বলছিলেন যে অনেক ক্ষেত্রে উপশম হয় এবং জেল নতুন আবিষ্কৃত হয়েছে এবং আমাদের দেশেও আছে। এর রোল সম্পর্কে একটু জানাবেন আমাদেরকে? জি, ইনজেকশন আমরা এটা একটা হলো শর্ট অ্যাক্টিং, বাট যেটার অ্যাকশান 3 থেকে 4 মাস থাকে, এরকম আমাদের দেশে অ্যাভেলেবেল আছে। আর একটা হলো লং অ্যাক্টিং, যেন ইয়ার টুগেদার যেটার অ্যাকশান থাকে, এরকম পাওয়া যায় কিছু জেল। সেটা আমাদের দেশে না থাকলেও বিদেশে আছে, যেগুলো একটু কস্টলি। কিন্তু আমরা সেই জয়েন্টে, যে জয়েন্টটা গ্রেড 2, 3-তে চলে গেছে, একেবারেই আসলে আমাদের সঙ্গে একজন দর্শক আছেন, এই জেল সম্পর্কে আমরা জানবো, তার আগে তার প্রশ্নটি আমরা নিয়ে আসবো। দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করবেন। দর্শক, আপনি কি শুনতে পাচ্ছেন? আমি সিলেট থেকে বলছি। বলুন। আমার নাম স্নেহাংশু শেখর বর্মন। জি। আমি ওই যে অস্টিওআর্থ্রাইটিস ভুগতেছি অনেক দিন ধরে। হুম। বয়স আমার 62। আচ্ছা, এখন আসলে আপনার প্রশ্নটি কি? ইতিপূর্বে আমি চিকিৎসার জন্য 4 বার গেছি অ্যাপোলো চেন্নাইয়ে, কিন্তু আমার রিকভারি হয় নাই। আচ্ছা, আপনার কোন হাঁটুতে ব্যথা? আসলে দুটিতেই নাকি যে কোনো একটিতে? ব্যথাটা কি হাঁটুতে না অন্য কোনো জয়েন্টে? বয়স আমার 62। আচ্ছা, কোন জয়েন্টে ব্যথা? দর্শক, ব্যায়াম আমি নিয়মিত করি। কোন জয়েন্টে ব্যথা জানাবেন? আমার হাঁটুতে। হাঁটুতে। আচ্ছা স্যার, কোনো প্রশ্ন আছে? আপনার কোনো প্রশ্ন আছে? জি, আপনি যে চিকিৎসা করছেন তারটা লেটেস্ট কোনটা করেছেন? কোন চিকিৎসা করছেন? আপনি কি অপারেশন করছেন বা স্টেম সেল অথবা আপনার পিআরপি থেরাপি এগুলো নিছেন? হ্যালো দর্শক, আচ্ছা, আমরা আসলে একটু আমরা ভাবি যে হয়তো তিনি সব ধরনের চিকিৎসা নিয়েছেন কিংবা নেননি, তো কি কি অপশন আছে যদি একটু দর্শককে জানাতেন? অপশনের মধ্যে উনি যেগুলো নেন নাই সেগুলো নিয়ে দেখতে পারেন, যেমন আমরা বলি পিআরপি থেরাপি, তারপরে স্টেম সেল থেরাপি, তারপরে যেটা লেটেস্ট বললাম যে ইন্টারআর্টিকুলার ইনজেকশন, হ্যাঁ, এগুলা নিতে পারেন। যদি এগুলা সব ফেলিউর হয় তাইলে লাস্ট হলো ওনার রিপ্লেসমেন্ট আর্থ্রোপ্লাস্টি যেটাকে বলে অপারেশন। তো স্যার, একটু এই যে আপনি আধুনিক চিকিৎসাগুলোর কথা বলছিলেন, যে ছোট ছোট প্রসিডিউরস গুলো, এগুলো সম্পর্কে একটু জানাবেন। যে অনেকে সেশন সম্পর্কে জানতে চায় যে সিঙ্গেল সেশনে হয় কিনা বা কতগুলো লাগে এবং কোন ক্ষেত্রে কি ধরনের উপকারিতা বা কোনো অসুবিধা হয় কিনা একটু ডিটেইলে জানাবেন। ইন্টারআর্টিকুলার ইনজেকশনের মধ্যে যেটা বললাম আমি, যে 3 মাস 4 মাস থাকে একটা, যেটা আমাদের দেশে অ্যাভেলেবেল, আর বাহিরে পাওয়া যায় যে ইয়ারলি একবার দিলেই চলে, হ্যাঁ, ওইটা দিলে পরে বোঝা যাবে। মানে এটা অ্যাকচুয়ালি স্টেজের উপরে, কোন স্টেজে পেশেন্ট প্রেজেন্ট করতেছে, তার হাড়ের অবস্থাটা কি, জয়েন্টের স্পেসের অবস্থা কি। যদি একবারে গ্রেড 4 বা একদম এক্সট্রিম স্টেজে চলে যায়, সেক্ষেত্রে হয়তো এগুলা খুব ভালো রেজাল্ট পাবে না, কিন্তু সাময়িক ব্যথাটা তার উপশম হইতে পারে, এই আর কি। আর জয়েন্ট রিপ্লেসমেন্ট করলে তার কোনো ব্যথাই থাকবে না, এটা হচ্ছে কথা। আচ্ছা, তো এই ক্ষেত্রে রিপ্লেসমেন্টের ব্যাপারে একটু জানাবেন, যে এই ক্ষেত্রে কি ধরনের ভেতরে কি কি ব্যবহার করেন এবং কিভাবে রিপ্লেসমেন্টই হয়? জি, এই জয়েন্টের হলো যেই এর কার্টিল, এই বোনের যে হাড্ডির যে অংশটা, মাথাটা যে নষ্ট হয়ে গেছে, ড্যামেজ হয়ে গেছে, ওই ড্যামেজ পোরশনটা আমরা কেটে দিয়ে সেখানে একটা আর্টিফিশিয়ালি আমরা যন্ত্র বসাই দিই, যাতে করে তার মুভমেন্টের কোনো পেইন বা ফ্রিকশন হয় না, কোনো কিছু হয় না। অতএব তার পেইনটা কমপ্লিটলি রিলিভ হয়ে গেল। যদিও জয়েন্টটা একটু আনস্টেবল বা একটু এত স্ট্রেংথ পাওয়া যায় না, বা সে নিচে বসতে পারবে না, বা তাকে আপনার হাই কমোড ইউজ করতে হবে, কিন্তু দৌড়ে হাঁটতে পারবে না, এই নামাজ পড়তে একটু অসুবিধা হবে, চেয়ারে বসে পড়তে হবে, তারপরে তার পেইন মুক্ত সে লাইফ লিড করতে পারে। এটা হলো জয়েন্ট রিপ্লেসমেন্টের। ঠিক হিপেও একই, আমাদের দেশে এই দুইটা জয়েন্টে কমনলি হয়, হিপ জয়েন্ট এবং নি জয়েন্ট।
আচ্ছা, আর তো অন্যান্য জয়েন্টগুলো আমাদের দেশে এখনো খুব একটা চালু হয় নাই। আচ্ছা কোনো ক্ষেত্রে যে হিউমার আছে এটা হলো আংশিক রিপ্লেসমেন্ট করে, হিউমারাসের যদি অস্টিওআর্থ্রাইটিস হয় এটা, কিন্তু টোটাল রিপ্লেসমেন্টটা আমাদের দেশে এখনো হিউমারাস শোল্ডার জয়েন্টে শুরু হয় আচ্ছা, না। তো এই যে জয়েন্ট রিপ্লেসমেন্টের কথা আপনি বলছিলেন, তো অবশ্যই বেশিরভাগ ক্ষেত্রেই আমরা জানি অস্টিওআর্থ্রাইটিস একটু লেট এজে প্রেজেন্ট করে, এবং আমরা জানি লেট এজে অনেক ধরনের কোমরবিডিটিস নিয়ে রোগীরা আমাদের কাছে আসে, ডায়াবেটিস, কিডনি ডিজিজ কিংবা হার্টের সমস্যা, হাইপারটেনশন তো আছেই। তো এই ধরনের সমস্যাগুলো থাকলে কি জয়েন্ট রিপ্লেসমেন্টের দিকে যাওয়া যাবে কিনা, অনেকে এই ধরনের প্রশ্ন হয়তো জি, করে জি, থাকে জি। আপনাদের। হ্যাঁ, এটা স্বাভাবিক, কিন্তু এখন তার কোমরবিডিটিকে চিকিৎসা করেই করতে হবে। আচ্ছা কারণ পেশেন্ট তো আর মানে টেবিলে ডেড হবে এমন অবস্থা তার করা যাবে না, অতএব তার চিকিৎসাগুলো করে হার্ট থাকলে অথবা কম্বাইন জয়েন্ট টুগেদার গ্রুপ করে আমরা তারপরে সার্জন টিম নিয়ে সবগুলার, যেমন হার্টের দেখলো একজন, অ্যানেস্থেসিয়ার কার্ডিয়াক অ্যানেস্থেটিস্ট রাখলেন, তারপরে প্রেসার ওগুলো কন্ট্রোল করে নিলেন, ডায়াবেটিস কন্ট্রোল রাখলেন, অর্থাৎ ওয়েল কন্ট্রোল থাকলে তো অপারেশন সবটাই করা যায় না যে তা না। একেবারে। স্যার, আসলে এর মধ্যে আরো একজন দর্শক আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, আমরা খুব ছোট্ট করে তার প্রশ্নটি নিয়ে আসবো এবং জানবো তার আসলে কি জানবার আছে। দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করবেন। দর্শক, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যালো, জি, বলুন। দর্শক, আমরা শুনছি, আপনি প্রশ্ন করুন। হ্যালো। জি দর্শক, আমরা শুনতে পাচ্ছি। জি, আমার নাম মাইনুল্লাহ হাসান। জি, কি অসুবিধা? জি, আমার অসুবিধা বাম পায়ে হিপ জয়েন্টে প্রবলেম আর কি, এবিএম। আচ্ছা, কিভাবে হয়েছে? থাকবে জি, আপনি কি ব্যথা পেয়েছেন বা এটাও কি কি অসুবিধা? হয়েছে জানি না, এটাও 1 বছর যাবত কোনো আঘাত পাই না, কিছু হয় না, এমনি ব্যথা হয়েছে, ব্যথার পর একটু নাকি। আচ্ছা, এখন কি হাঁটতে অসুবিধা হয় কিনা, বা আপনার বয়স কত? এমআরআই করাইছি, তারপর এটা থাকবে ধরা পড়ছে আর কি। বয়স কি ধরা পড়েছে এমআরআইতে? আচ্ছা, সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। স্যার, আসলে আপনি কি আসলে প্রশ্নটি জি বুঝতে জি আমি পেরেছেন বুঝতে কিনা? পারছি যে ওনার হলো যে হিপ জয়েন্টে আপনার মাথাটা যেটাকে বলে বাটিটা মরে গেছে। আচ্ছা, এখন এটা অনেক কারণে হইতে পারে, মোস্টলি এটা ইডিওপ্যাথিক কারণ জানা কারণ যায়নি। জানা জানে, অথবা যে কোনো ধরনের বাত, যেমন অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিস, সেপটিক আর্থ্রাইটিস, অথবা ট্রমাটিক, হ্যাঁ, এই ধরনের কারণে এই জয়েন্টগুলো সাধারণত এফেক্ট করে থাকে। এফেক্ট করলে পরে যেটা কোনোটা হলে একদম এভিয়ান মানে বাটিটা মরে যায় টোটালি। তো এই ক্ষেত্রে কি ওনার কোনো আসলে কিউরের কোনো ব্যবস্থা আছে কিনা? কিউরের ব্যবস্থা একটাই, যদি ওইরকম স্টেজ 3-4 হয় তাহলে আপনার এই যে রিপ্লেসমেন্ট টোটাল হিপ আর্থোপ্লাস্টি করতে হবে তাকে। আর যদি ওই যে গ্রেড 1 থাকে, সেখানে ওই যে রুফিং করে আপনার বোরিং করে অনেক সময় একটা প্রেশারটা কমাইতে হয় জয়েন্টের ভিতরে, তাইলে কিছুটা রিলিফ হইতে পারে। তো এই ক্ষেত্রে কি উনি যদি আসলে কর্মজীবী কোনো ব্যক্তি হয়ে থাকেন, তিনি কি তার নরমাল বা স্বাভাবিক যে লাইফস্টাইল সেটি কি ওইটা মেইনটেইন পারবেন না, করতে ওইটা পারবে? নরমাল পারবেন না, মিন্স উনি লেবার মানে হার্ড লেবার এটা করতে পারবেন না। তো সেই ক্ষেত্রে আমরা আগেকার দিনে প্রায় করা হইতো যে গার্ডেল স্টোন, হ্যাঁ, আর্থোপ্লাস্টিক গার্ডেল স্টোন, মানে ওই যে মাথাটা যেটা মরে গেছে অতটুক যদি আমরা ফেলে দিই তাইলে তার পেইনটা থাকবে না, কিন্তু এটা শর্ট হবে, সে লিম্পিং করে খোঁড়াই করে হাঁটবে। তো সেই ক্ষেত্রে সে নর্মাল লাইফ লিড করতে পারে। যদি ওইটা কস্টলি খুব অপারেশন, টোটাল হিপ আর্থোপ্লাস্টি যেটা, সেটা না করে সে এটা করতে পারে। হ্যাঁ, এই ক্ষেত্রে আচ্ছা, তো অস্টিওআর্থ্রাইটিস নিয়ে তো আসলে অনেক আলোচনা করলাম, আমরা আজকে চেষ্টা করেছি, আমরা প্রায় অনুষ্ঠানের শেষ পর্যায়ে আছি। তো সবশেষে স্যার একটু জানাবেন যে সারা বিশ্বব্যাপী যে চিকিৎসাগুলো হচ্ছে এখন অস্টিওআর্থ্রাইটিসের, তো বাংলাদেশেও কি আসলে আমরা সেগুলো অ্যাচিভ করতে পারছি কিনা, বা রোগীরা আসলে কতটুকু পাচ্ছে? না, সব থেরাপি তো আমাদের দেশে নাই এখনো, মানে অ্যাভেলেবেল হয় নাই। যেমন এখন আমরা লিটারেচারের লেটেস্ট দেখছি যে আমরা জিন থেরাপি, জেনেটিক্যালি যে সমস্ত জিন থেরাপি,
ইমিউনোথেরাপি যেগুলো আছে ওগুলা আপনার দিয়ে ট্রাই করতে পারে। রেজাল্ট কতটুকু সেটা তো আমরা যেহেতু আমরা করি না এখনো বলতে পারছি না, স্টাডি দরকার আছে। এই আর তো সার্জারি তো সেম। কি কি হচ্ছে যদি একটু জানাতেন? সেটা ওই যে জিন থেরাপির মধ্যে কিছু কিছু ড্রাগ দেওয়া হয়, ইন্ট্রাআর্টিকুলার ড্রাগ। আমাদের দেশে আসলে কি কি আমরা পাচ্ছি? আমাদের দেশে যেটা পাচ্ছি ওই যে লেটেস্ট, জি জি, লেটেস্ট আমাদের তো একটা হলো সার্জিক্যাল, আর একটা হলো যে ইন্ট্রাআর্টিকুলার ওই যে ইনজেকশন যেটা বললাম, গ্লুকোজামাইন, কন্ড্রোইটিন সালফেট, তারপরে এমএসএম বলে হাইলিনিউরিক অ্যাসিড, এই জিনিসগুলো আমরা অরালি খেতে পারি, অরাল ফর্মে আমরা মুখে খাওয়ার খেতে পারি। আচ্ছা, তো এগুলার কস্ট সম্পর্কে যদি একটু আমাদের, যে এগুলো কি আসলে সবাই অ্যাফোর্ড করতে পারবে কিনা? জি, এগুলো অ্যাফোর্ড করতে পারবে, মোটামুটি রিজনেবল প্রাইসে আছে এগুলোর মধ্যে। তো সবশেষে স্যার যদি আমাদেরকে একটু উপদেশ বা পরামর্শ আমাদের দর্শকদের আপনি দিতেন, যে আসলে আমাদের জীবনধারা কেমন হওয়া উচিত, খাদ্যাভ্যাস কি করতে হবে যাতে আমরা এই অস্টিওআর্থ্রাইটিস থেকে মুক্ত থাকতে পারি? জি, আমাদের সবচেয়ে আমার অ্যাডভাইস থাকবে যে আমরা সবাই যেন বডিটাকে স্লিম রাখি মানে নর্মাল আমরা হেলদি ফুড খাবো, হেলদি ফুড খেলে আমরা হেলদি থাকতে পারবো। তারপরে ওভারওয়েট আমরা করবো না, ফাস্ট ফুডগুলো আমরা অ্যাভয়েড করব, হ্যাঁ, তারপরে রেড মিটগুলো অ্যাভয়েড করব, হ্যাঁ, আর রেগুলার এক্সারসাইজ করব। আমরা এক্সারসাইজ করলে আমাদের জয়েন্টগুলো যাতে অ্যাক্টিভ থাকে, অ্যাক্টিভ থাকলে সেখানে ক্ষয়টাও কম হবে। আর ভিটামিন ডি, ক্যালসিয়াম কন্টেনিং ডায়েট আমরা নিব। বিশেষ করে আমাদের দেশে ভাতে মাছে বাঙালি আমরা যদি এই ফুডগুলো খাইতে পারি তাহলে আমরা আশা করি যে আমরা হেলদি লাইফ লিড করতে পারবো। অর্থাৎ অস্টিওআর্থ্রাইটিসকে যদি আমরা প্রতিরোধ করতে পারি সেক্ষেত্রে কিন্তু এই যে এটি থেকে যে পঙ্গুত্ব বরণ করা এটা হবে না, কিংবা অনেকের ক্ষেত্রেই স্যার দেখবেন যে আসলে ডিপেন্ডেন্সি চলে আসে, আসলে যে এমনি এখন আমরা আসলে এক ধরনের রেস বা রানের মধ্যে আছি, আমরা আসলে সময় বের করতে পারি না খুব একটা। তো এটি আসলে বাইরে আমরা আগে থেকেই দেখে আসছি যে এই যে ইন্ডিপেন্ডেন্স বা কারো ওপর ডিপেন্ডেন্ট না হওয়া, সেটির জন্য কিন্তু তারা আসলে প্রতিরোধটাকেই বেছে নেয়, এবং এই ক্ষেত্রে যদি প্রয়োজন হয় ফিজিওথেরাপি হেল্প নিতে পারেন। ফিজিওথেরাপি, আর আমরা যে ওয়াকিংটা এটা তো এখন উঠেই গেছে, যে আমরা মর্নিং ওয়াক, বাচ্চাদের হাঁটা চলাফেরা তো একদম কমে গেছে, আসলে আমরা সেই জায়গাটাও হয়তো পাচ্ছি না। জি, এবং ওইটা রেগুলার করা উচিত আমাদের। বিশেষ করে আধা ঘন্টা 40 মিনিট যদি আমরা হাঁটতে পারি, ওরকম জায়গা না থাকলে আমরা নিজের যার ফ্লোরেই হাঁটলাম, এরকম করা যেতে পারে। বা নিকটবর্তী মাঠ যদি থাকে সে খোলা মাঠে আমরা হাঁটতে পারি। বাচ্চাদের স্কুলে তো একটা দৌড়াদৌড়ি হয় যদি মাঠ থাকে, সেইভাবে। আর হলো ফাস্ট ফুডগুলো আমরা অ্যাভয়েড করবো, বিশেষ করে ফাস্ট ফুডের অবস্থা খুবই খারাপ বাংলাদেশে এখন যা হচ্ছে আর কি। একেবারে স্যার, অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসবার জন্য। জি, আপনাকেও ধন্যবাদ। দর্শক এতক্ষণ দেখছিলেন বাংলা ভিশনে প্রচারিত মেডিনোভা ভালো থাকুন। আমরা আলোচনা করছিলাম বয়স্কদের হাড় ক্ষয়জনিত সমস্যা, তার প্রতিকার ও প্রতিরোধ নিয়ে। আশা করছি আমাদের আজকের এই আলোচনা আপনাদের অনেক অনেক ভালো লেগেছে। আবারও দেখা হবে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।